প্রশমনকে অধিক জোর দেব মাননীয় সভাপতি, এবং এই জায়গা থেকে আজকে আমরা বিতর্ক করে যাব এবং প্রশমনের মাধ্যম হবে এখানে ক্যাপট্রেড, কার্বন ট্যাক্স, গ্রিন টেকনোলজি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, নতুন আইডিয়া তৈরির মাধ্যম এবং সচেতনতা বৃদ্ধি, সর্বোপরি একটি বিশাল বড় জায়গা থেকে এই প্রশমনের মাধ্যমগুলো হবে, যেটি কিনা আমরা ব্যাখ্যা করে যাব এবং আপনার মাধ্যমে সবাইকে নিরন্তর শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ মাজহারুল ইসলাম কানন। এবার আমি পক্ষের দ্বিতীয় বক্তা ঢাকা মেডিকেল কলেজের মোহাম্মদ জাহিদ হাসানকে আমি আহ্বান করছি তার বিতর্ক উপস্থাপন করার জন্য। মাননীয় সভাপতি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় সভাপতি, আজকের বিতর্কের বিষয় বৈশ্বিক জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় প্রশমন অপেক্ষা অভিযোজন অধিক গুরুত্বপূর্ণ। প্রথম বক্তার বক্তব্যে আসি। তিনি বলে গেলেন যে এবারের বিশ্ব পরিবেশ দিবসের যে প্রতিপাদ্য বিষয় যে রেইজ ইয়োর ভয়েস বাট নট ইয়োর সি লেভেল, এরকম প্রতি বছর পর পর একটি প্রতিপাদ্য বিষয় আমরা পেয়েছি। আমরা COP15 পেয়েছি, কিয়োটো পেয়েছি, আমরা বালি সম্মেলন পেয়েছি। কিয়োটোর বাইরে এবং 15-এর বাইরে, COP15-এর বাইরে হাজার হাজার এরকম স্লোগান দেখেছি, প্ল্যাকার্ড দেখেছি। আপনারা যে সি লেভেলের কথা বলছেন, আপনারা যে কার্বন নিঃসরণের কথা বলেছেন, আপনারা এক বিন্দু মাত্র কি কমাতে পেরেছেন? বরং প্রতি বছরে বছরে সেটি বাড়ছে। আমি পরে আপনাদেরকে দেখিয়ে যাব। তাই এই স্লোগান, আপনাদের এই প্ল্যাকার্ড বা ব্যানার, এগুলো আসলে কখনোই কার্বন নিঃসরণ কমানো এবং জলবায়ুজনিত যে ঝুঁকি মোকাবেলায় কখনোই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে না। আপনাদের সেই হাতেই থেকে যায়। মাননীয় সভাপতি, প্রথম বক্তা আরও বলে গেলেন যে 20 বছর পর আসলে বাংলাদেশ ডুবে যাবে। আপনারা এত হতাশাবাদী কেন? 20 বছর পর কিন্তু বাংলাদেশ ডুবে যাবে না। 20 বছর পর যে কাহিনীটি হবে সেটি হচ্ছে বিশ্বের তাপমাত্রা যদি 1 থেকে 2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বেড়ে যায়, বাংলাদেশের সমুদ্র লেভেল 1 থেকে 2 মিটার বেড়ে যাবে। বাংলাদেশের সমুদ্রের উচ্চতা 1 থেকে 2 মিটার বেড়ে যাওয়া মানে বাংলাদেশ ডুবে যাওয়া না। এই কমন সেন্সটি নিশ্চয়ই আপনাদের আছে। এখন আমার প্রশ্ন, হ্যাঁ, আপনার কথা মতো যদি ধরেই নিই 20 বছর পর বাংলাদেশ ডুবে যাবে, তবে আপনি প্রশমনের যে ক্রাইটেরিয়াগুলো দেখালেন, কার্বন ট্যাক্স, জনের সচেতনতা বৃদ্ধি, এই কাজটি করে আপনি 20 বছর পর সেই বাংলাদেশকে বাঁচাতে পারবেন? কখনোই পারবেন না সে ডুবে যাওয়ার হাত থেকে। বলুন আপনি পারবেন কিনা? অথচ আমরা যে কাজটি করতে পারবো অভিযোজনের মাধ্যমে, পৃথিবীর যুগান্তকারী মানব সভ্যতার মানুষ যুগে যুগে যে কাজটি করে এসেছে, তারা নিজেদেরকে পরিবর্তন করেছে। তাদের যে পরিবেশ রয়েছে, তাদের পরিবেশ যখন তাদের প্রতি চরম ভাবাপন্ন আচরণ করেছে, তারা নিজেদেরকে পরিবেশের সাথে খাপ খাইয়ে নিয়েছে। তারা হয়ে গেছে পরিবেশের বন্ধু। আমরা আজকে সেই অভিযোজনের কথাই বলছি। তাই আমরা বলছি অভিযোজন এবং প্রশমন এই দুটির মধ্যে যদি যে কোনো একটিকে আমাদের বেছে নিতে হয়, তবে সেটি অবশ্যই আমরা নিব অভিযোজনকে। ইউনাইটেড নেশন এনভায়রনমেন্টাল প্রোগ্রাম তারা একটি আমাদেরকে তথ্য দিয়ে গেছে যে 2006 সাল থেকে 2012 সাল পর্যন্ত বিশ্বে যে কার্বন ইমিশনের পরিমাণটি যে ক্রমাগতভাবে বেড়ে চলেছে, তার একটি উদাহরণ আমাদের সামনে আছে। 2006 সালে আমরা দেখেছি যে 8.3 বিলিয়ন টন পার ইয়ার কার্বন ইমিশন হচ্ছে। 2007 এসে যেটি দাঁড়িয়েছে 8.57, 2008 এসে 8.77, 2009 এসে 8.74, 2010 এসে 9.19 এবং 2012 এসে সেটা হয়ে গেছে 9.7। প্রতি বছর কার্বন ইমিশন বেড়েই যাচ্ছে। আপনাদের সেই স্লোগান, আপনাদের সেই প্ল্যাকার্ড, আপনাদের সেই সচেতনতা বৃদ্ধি কিংবা আপনাদের সেই কার্বন ট্যাক্স কিছুই কিন্তু কার্বন ইমিশন কমাতে পারছে না। তবে আপনারা যে প্রশমনের স্তরগুলো দেখিয়ে গেলেন, সেগুলো দিয়ে যখন আপনাদের চোখের সামনে আমি প্রমাণ করে গেলাম যে আপনারা জলবায়ুজনিত যে ঝুঁকি, এগুলো মোকাবেলা করতে পারছেন না, তবে তারপর আপনারা কিভাবে আজকে বলেন যে আপনারা জলবায়ুজনিত যে ঝুঁকি মোকাবেলা করতে প্রশমনকেই বেছে নিচ্ছেন অভিযোজনের চেয়ে বেশি গুরুত্ব দিয়ে? এই জায়গাটিতে আরও একটু পরিষ্কার করে দিয়ে যাবেন। আমরা দেখেছি বালি সম্মেলনের কথা। এই বালি সম্মেলনে এসে যখন মানুষ অনুধাবন করতে পারলো যে আসলে আমরা কার্বন নিঃসরণ কমাতে নয়, বরং আমাদেরকে একটি পরিকল্পনা বেছে নিতে হবে, তাই বালি সম্মেলনে এসে আমাদেরকে বললো জলবায়ুজনিত পরিবর্তনজনিত কারণে ঘটিত যে অকাল বন্যা, ঝড়, জলোচ্ছ্বাস ইত্যাদি ক্ষয়ক্ষতি মেটানোর জন্য কনভেনশনের আওতায় একটি স্থায়ী প্রাতিষ্ঠানিক এবং আর্থিক কাঠামো গড়ে তুলতে হবে। তার প্রমাণ আমরা পেয়েছি 2009 সালে যখন বাংলাদেশ সরকার বাজেটে উপকূলীয় সবুজ বেষ্টনী তৈরি করার জন্য অভিযোজনের মতো এমন একটি পদক্ষেপ গড়ে নিল, এবং আমরা দেখেছি সেই পদক্ষেপের কারণে যখন আমাদের উপকূলীয় অঞ্চলে সিডর আঘাত আনলো, তখন অন্যান্য দেশে যে সিডরের যে ক্ষতিগ্রস্ত হয়েছিল, বাংলাদেশে সেই ক্ষতির পরিমাণটা ছিল অনেক কম। অর্থাৎ আমরা অভিযোজিত হয়েই আমাদেরকে বাঁচাতে পেরেছিলাম, নট আপনাদের প্রশমনের কথা এখানে আসে নাই। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা বলছি আজকে যদি আমরা বিশ্বে কার্বন এমিশন কমাতে চাই এবং বৈশ্বিক জলবায়ুজনিত ঝুঁকি মোকাবেলার জন্য যেটিকে বেশি হিসেবে আমরা বেছে নিব, সেটি অবশ্যই হবে অভিযোজন। কারণ অভিযোজনের উদাহরণ আমরা দেখিয়ে গেছি। মাননীয় সভাপতি, আমি আরেকটু উদাহরণ দিতে চাই। আমরা দেখেছি বাংলাদেশে এককালে প্রচুর বন্যা হতো এবং বন্যাগুলো ছিল, আমরা 88-র বন্যা দেখেছি, 2004 সালের বন্যা দেখেছি। কিন্তু তারপর যখন আমাদের সরকার ডিএনডি মানে একটি বাঁধ প্রকল্প চালু করলো, যে ঢাকার যে বন্যার পরিস্থিতি ছিল সেটি কিন্তু আগের চেয়ে অনেকটাই কিন্তু উন্নত হয়েছে। আমরা দেখেছি উত্তরাঞ্চলের খরার কথা। আমরা দেখেছি উত্তরাঞ্চলের খরার জন্য এখন বর্তমান সরকার যে প্রজেক্টটি নিয়েছে সেটি হচ্ছে খাল খনন কর্মসূচি এবং বৃষ্টির পানি সংরক্ষণের কর্মসূচি। এই কর্মসূচি হচ্ছে মাননীয় সভাপতি, এগুলো হচ্ছে অভিযোজনের দ্বারা মানুষকে পরিবেশের বন্ধু করে গড়ে তোলা। মাননীয় সভাপতি, আমরা যুগে যুগে দেখেছি মহাপরাক্রমশীল
গ্রিক সাম্রাজ্য একসময় ইজিয়ান নদীর তীরে ডুবে গেছে মাননীয় সভাপতি। আমরা দেখেছি পরিবর্তনের ফলে মানুষ পরিবেশকে বন্ধু হিসেবে গড়ে নিয়েছে। আমরা দেখেছি যুগে যুগে পরিবর্তন ছিল পৃথিবীর জন্য নিরন্তর, মানব সভ্যতার জন্য নিরন্তর, আর অভিযোজন ছিল সত্য। মানুষ অভিযোজিত হয়েছে, পরিবেশের সাথে মেনে নিয়েছে নিজেকে, পরিবেশকে করে নিয়েছে নিজের বন্ধু, তার ফলেই মানুষ আজকে টিকে গেছে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মোহাম্মদ জাহিদ হাসান। আমি এখন বিপক্ষের দ্বিতীয় বক্তা ঢাকা বিশ্ববিদ্যালয় মাহাদি হাসানকে আমি আহ্বান করছি বিপক্ষে তার যুক্তি তুলে ধরার জন্য। মাননীয় সভাপতি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে যখন বিতর্কের বিষয় নির্ধারিত হয় বৈশ্বিক জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় প্রশমন অপেক্ষা অভিযোজন অধিক গুরুত্বপূর্ণ। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, আজকে পক্ষ দলের দ্বিতীয় বক্তার বক্তব্য শুনছিলাম। শুরুটা করেছিলেন খুব সুন্দরভাবে, বক্তব্যটা দিয়েছিলেন সুন্দর উপস্থাপনায়, স্লোগান প্ল্যাকার্ড ধরে আপনারা যাতে আন্দোলন করতে থাকেন এই বৈশ্বিক জলবায়ু পরিবর্তনটি আপনারা প্রশমন করতে পারবেন কিনা। মাননীয় সভাপতি, তার দৃষ্টি গোচর করার জন্য বলছি, তার পেছনে যেই ছবিটি দেখা যাচ্ছে মাননীয় সভাপতি, সেই ছবিটি হচ্ছে একটি বাড়ি ডুবে যাচ্ছে মাননীয় সভাপতি। তার পাশের যে ছবিটি রয়েছে কৃষি জমিটি ডুবে যাচ্ছে মাননীয় সভাপতি। তার পাশের যে ছবিটি রয়েছে নদী ভাঙ্গন হচ্ছে মাননীয় সভাপতি। এই ছবিগুলোকে যখন 20 বছর 30 বছর কিংবা 50 বছর পর দেখব, শত শত হাজার হাজার বাড়ি ডুবে যাচ্ছে, শত সহস্র নদী ভাঙছে, মানুষ হয়তো কৃষি জমিগুলো যখন বিলীন হয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে কোন ধরনের অভিযোজন প্রক্রিয়া এই জলবায়ু পরিবর্তনের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করবে সেটি আজকের বিতর্কের মঞ্চে টেকে না মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, আজকে পক্ষ দল এবং পক্ষ দলের দুই বক্তা, প্রথম বক্তা এবং দ্বিতীয় বক্তা, তারা বারবার বলে গেলেন যে পরিবেশের সাথে নিজেদেরকে খাপ খাইয়ে নেওয়ার কথা। মাননীয় সভাপতি, খুব স্বাভাবিক প্রশ্ন, আজকে আমি পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য যে অভিযোজন প্রক্রিয়া চালু করেছি, আজকে যদি পরিবেশ অধিদপ্তরের যে অভিযোজন প্রক্রিয়াগুলো পর্যবেক্ষণ করি মাননীয় সভাপতি, সেগুলোতে দেখতে পাই আজকে পরিবেশ অধিদপ্তর কর্তৃক যে অভিযোজন প্রক্রিয়াগুলো নেওয়া হয়েছে সেখানে সুস্পষ্ট লিখিত রয়েছে মাননীয় সভাপতি, এখনো পর্যন্ত বন্যা, ঝড়, জলোচ্ছ্বাস, আকস্মিক বন্যা, নদী ভাঙন, ভূমিক্ষয় এগুলোর জন্য এখনো পর্যন্ত সুষ্ঠু কোনো অভিযোজন প্রক্রিয়া আমরা হাতে নিতে পারিনি মাননীয় সভাপতি। তারপর আরও লিখিত রয়েছে এগুলো যেহেতু অনির্দিষ্ট সময়ে এসে থাকে এবং এই বৈশ্বিক জলবায়ু পরিবর্তনজনিত এই সমস্যাগুলো যেহেতু একটু অনির্দিষ্ট সময় হয়, সে কারণে কোনো রকম অভিযোজন প্রক্রিয়া এই অনির্দিষ্ট সময়ের এই বন্যার জন্য, আকস্মিক বন্যার জন্য কিংবা নদী ভাঙ্গনের জন্য আমাদের পক্ষে নেওয়াটি সম্ভব নয়। মানুষ যদি সেটির জন্য প্রয়োজন একটি আন্তর্জাতিক উদ্যোগ, যেই উদ্যোগটি কার্বন নিঃসরণে ওই যে যারা কার্বন নিঃসরণকারী শীর্ষ দেশ সেই দেশগুলোকে বাধ্য করবে মাননীয়, সেটি হচ্ছে আজকের জায়গা। মানুষ যদি খুব স্বাভাবিকভাবে তাদেরকে একটি প্রশ্ন করি, যেটি হচ্ছে মাননীয়, আজকে আমরা অভিযোজন এবং প্রশমন দুটোকেই গুরুত্বপূর্ণ বলছি, কিন্তু প্রশ্নটি হচ্ছে কোনটি অধিক গুরুত্বপূর্ণ। সেই জায়গায় যখন প্রশ্ন মাননীয়, আজকে যখন আমরা চিন্তা করছি বৈশ্বিক জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিটি মোকাবেলা করব, সেই মোকাবেলার জন্য আজকে আমি অভিযোজন প্রক্রিয়া নিলাম, আমার লবণাক্ত জমিতে নতুন কোনো ধান চাষ করার ব্যবস্থাটি নিলাম মাননীয় সভাপতি। আমার যখন যদি অভিযোজনের খুব স্বাভাবিক সংজ্ঞানটি যদি বলি, স্থানান্তর করা কিংবা খাপ খাইয়ে নেওয়া, মানুষের আজকে সমুদ্রের লেভেলটি বেড়েছে, আমি সমুদ্র তীর থেকে বাড়ি জনবসতিকে স্থানান্তর করলাম মাননীয় সভাপতি, 10 বছর স্থানান্তর করলাম, 20 বছর স্থানান্তর করলাম মাননীয় সভাপতি, 50 বছর করে কি বাংলাদেশের পুরো বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলোকে রাজধানী ঢাকায় নিয়ে আসবো কিনা সেটি আজকে প্রশ্ন মাননীয় সভাপতি। কতদিন পর্যন্ত এই স্থানান্তর প্রক্রিয়াটি আমাদের পক্ষে সম্ভব সেটি আজকে বিতর্কের মঞ্চে স্পষ্ট করা দরকার মাননীয় সভাপতি। সেই জায়গায় আজকে প্রশমনকে অধিক গুরুত্বপূর্ণ বলছি যেই কারণ থেকে, সেটি হচ্ছে আজকে প্রশমনের মাধ্যমগুলো যেটি, আজকে যদি কার্বন ট্রেডের কথা বলি মানুষ সহজে প্রশমনের মাধ্যমগুলো দেখিয়ে যাব যে এই প্রশমনের মাধ্যমগুলো চালু হয়েছে এবং উন্নয়নশীল বিশ্ব যে দেশগুলো সর্বোচ্চ পরিমাণ কার্বন নিঃসরণ করে তারা এখন এগুলোর দিকে এগিয়ে আসছে, অর্থাৎ প্রশমনের দিকে এগিয়ে আসছে, সেগুলোর মাধ্যমে প্রমাণ করব আজকে প্রশমনটি অধিক গুরুত্বপূর্ণ। আজকে যখন সর্বোচ্চ পরিমাণে আক্রান্ত এই জলবায়ু পরিবর্তনের জন্য শহরগুলোর 10টি শহরের তালিকায় 4 নম্বরে যখন ওয়াশিংটন ডিসি থাকে মাননীয় সভাপতি, সেই জায়গায় যখন লেখা থাকে রেড ক্রসের একটি তথ্য, যে তথ্যটি উপস্থাপন করা হয় যে ওয়াশিংটন ডিসিতে 2050 সালের ভিতরে 250 মিলিয়ন মানুষ বন্যা, খরা এবং দুর্ভিক্ষের কারণে নিজেদের বাড়ি ছাড়া হবে মাননীয় সভাপতি। ঠিক সেই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিতরে নানাটি জাগে যে জলবায়ু মোকাবেলায় আমাদেরকেও কিছু ব্যবস্থা নিতে হবে মাননীয় সভাপতি। তারপর লক্ষ্য করুন আজকে যখন চীন তার ভেতরকার অভ্যন্তরীণ যে সমস্যাগুলো রয়েছে, যতগুলো কার্বন নিঃসরণকারী শিল্প প্রতিষ্ঠান রয়েছে, সর্বোচ্চ পরিমাণ কার্বন নিঃসরণ যেই প্রতিষ্ঠানগুলো করে 70টি কার্বন নিঃসরণকারী সর্বোচ্চ পরিমাণে শিল্প প্রতিষ্ঠান যখন চীন বন্ধ করে দেয় মাননীয় সভাপতি, তারপর লক্ষ্য করুন আজকে যখন চীন তার অভ্যন্তরীণ যেই নদী তীরগুলো দূষিত হচ্ছে সেই নদী তীরগুলোর দূষণ থেকে রক্ষা করার জন্য আজকে সর্বোচ্চ পরিমাণে কার্বন নিঃসরণকারী কিছু শিল্প প্রতিষ্ঠান বাতিল করে দেয়, তখন বলি চীনের ভিতরে নানাটি এসেছে মাননীয় সভাপতি। তারপর লক্ষ্য করুন আজকে যদি আমরা দেখি কার্বন ট্রেডের কথা বলছি, যে কার্বন ট্রেড সিস্টেমটি হচ্ছে মাননীয় সভাপতি ক্যাপ ট্রেড, অর্থাৎ মাননীয় সভাপতি নির্ধারণ করে দেবো আপনি কতদূর পর্যন্ত কার্বন নিঃসরণ করতে পারবেন। এটি নির্ধারণ করে দেওয়ার পর যেটি হবে মাননীয় সভাপতি, এর চেয়ে বেশি যদি আপনি কার্বন নিঃসরণ করতে চান তাহলে কার্বন ট্রেড যে সিস্টেমটি রয়েছে, ধরুন মাননীয় সভাপতি আমি 100 মেট্রিক টন কার্বন নিঃসরণ করার অনুমোদন পেয়েছি, কিন্তু আমার 200 মেট্রিক টন কার্বন নিঃসরণ করা দরকার, সেক্ষেত্রে যার 100 মেট্রিক টন অনুমোদন পেয়েছে কিন্তু তার প্রয়োজন হয় না, তার কাছ থেকে সে কিনে নেবে। অর্থাৎ খুব সহজ একটি উপায়, যখন কার্বন ট্রেড সিস্টেম চালু হয় 2005 সালে কিয়োটো প্রোটোকলের 17 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী যখন এই নীতিমালাটি চালু হয়, তখন বলি মাননীয় সভাপতি আজকে জাপান 2010 সালে এই কার্বন ট্রেড
চালু করেছে, অস্ট্রেলিয়া 2012 সালে কার্বন ট্রেড চালু করেছে। মাননীয় সভাপতি, এই কার্বন ট্রেড সিস্টেমটি আজকে উন্নত বিশ্ব এবং উন্নয়নশীল বিশ্ব চালু করছে। তারপর বলি মাননীয় সভাপতি, আজকে এই কার্বন নিঃসরণ কমানো প্রশমনটি কেন অভিযোজন অপেক্ষা অধিক গুরুত্বপূর্ণ বারবার বলেছি এবং শেষ পর্যায়ে এসে বলে যাচ্ছি মাননীয় সভাপতি, শেষ পর্যায়ে এসে যেটি বলে যাচ্ছি সেটি হচ্ছে মাননীয় সভাপতি, আজকে লক্ষ্য করুন, আজকে এটি একটি দীর্ঘমেয়াদী সমাধান। মাননীয় সভাপতি, আমার অস্তিত্বের সংকট খুব স্বাভাবিকভাবে শেষ করবো এটি দিয়ে। আজকে আমি বাংলাদেশের একজন তৃতীয় বিশ্বের দরিদ্র একটি দেশের মানুষ। আজকে আমার অস্তিত্বটি যখন সংকটের সম্মুখীন হয়, যখন মাননীয় সভাপতি 30 বছর পর আমার অস্তিত্বটি থাকবে না, এটি আমার চোখে ভাসে, তখন মাননীয় সভাপতি একটি অভিযোজন প্রক্রিয়া দিয়ে লবণাক্ত জমিতে চাষাবাদ করার মাধ্যমে কিংবা সমুদ্রের উচ্চতা বাড়লেই নিজের জনবসতিকে স্থানান্তর করার মাধ্যমে 40 বছর পর নৌকায় ভাসতে ভাসতে অভিযোজনের স্বপ্নটি আমি দেখতে পারি না মাননীয় সভাপতি। তখন আমাকে ভাবতে হয় যে এই ধরনের অভিযোজন প্রক্রিয়া নিয়ে আসলে আমি এই আমার অস্তিত্বের সংকটটিকে টিকাতে পারবো কিনা, সেই জায়গায় যখন প্রশ্ন আসে টিকাতে পারবো না মাননীয় সভাপতি, তখন আমাদেরকে সচেতনতা বাড়াতে হবে এবং আজকে পরিবেশ দিবসের যে প্রতিপাদ্যটি সেটিকে সামনে নিয়ে এগোতে হবে। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, দ্বিতীয় বক্তা একটি ভুল তথ্য দিয়ে গেলেন, COP15 দেখেছেন, তারপর তিনি এ ধরনের কোনো COP বা কিছু দেখেননি। মানুষের তার অবগতির জন্য বলছি, COP19 পর্যন্ত হয়েছে। গত বছর পোল্যান্ডে ওয়ারশোতে সর্বশেষ যে সম্মেলনটি হলো সেটি আমরা দেখেছি মাননীয় সভাপতি। তারপর লক্ষ্য করুন, তারা বলছেন কিয়োটো প্রোটোকলের ব্যাপারটি আজকে কিয়োটো প্রোটোকলের অধীনস্থ নয়, কিয়োটো প্রোটোকল সাইন করেনি, এ ধরনের অসংখ্য দেশ যখন কার্বন ট্রেডের দিকে ধাবিত হচ্ছে, তখন বলি আজকে প্রশমনটি অভিযোজনের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। মাননীয় সভাপতি, আমরা বলতে চাইনি অভিযোজনটি গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ, তবে অভিযোজন কিছুতেই প্রশমনের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ হওয়ার দাবি রাখে না। আপনার মাধ্যমে সকলকে ধন্যবাদ। ধন্যবাদ মাহাদি হাসান। আমি এখন ঢাকা মেডিকেল কলেজ এর দলনেতা মোহাম্মদ ফজলে রাব্বি, তাকে আহ্বান করছি তার বক্তব্য উপস্থাপন করার জন্য। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, তাদের কথা অনুসারে আজকে কার্বন ট্রেডিং এর মাধ্যমে যে জিনিসটি আসবে সেটি হলো বহির্বিশ্বের যে দেশগুলি আছে তারা অবাধে যে পরিমাণ পারবে কার্বন উৎপাদন করবে এবং তারপর একটি ক্ষতিপূরণ বাবদ নেগোসিয়েশনের মাধ্যমে আমাদের টাকা দিবে। মিটিগেশনের প্রথম কথাটি হচ্ছে কার্বন নিঃসরণ কমাতে হবে। তারা যে এই কথাটি বলবার চেষ্টা করছেন কার্বন নিঃসরণ ঠিক রেখেই তার একটি নাকি ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা, আজকে তারা এটির মাঝখানে যে গ্যাপটি রেখে দিচ্ছেন এটি হচ্ছে সেই জায়গাটি। আজকে তারা এই ছবিগুলির মাধ্যমে দেখিয়েছেন যে আমাদের অবস্থানটি কোথায়। এই ছবিতে, পেছনের ছবিটি যখন বন্যায় ডুবে যাচ্ছে যে বাড়িটি, আজকে এই পাকা বাড়িটির, কাঁচা বাড়িটির জায়গায় আজকে যদি আমি উঁচু করে পাকা বাড়িতে বানাতে পারতাম, অন্তত এই লোকদের আজকে ক্ষয়ক্ষতির সম্মুখীন কিছুটা হলে কম হতে হতো। আজকে এখানে তারা যে লবণাক্ত জমির কথা বলছেন, আজকে এই লবণাক্ত জমিতে যদি আজকে আমি ধান চাষ করতে পারি, মাননীয় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী যেটি বলেছেন, আগামী 100 বছর বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা যায় মাননীয় স্পিকার। তাহলে এখানে তারা কিভাবে বলেন যে এই লবণাক্ত জমিতে চাষ করে নাকি আমরা টিকে থাকতে পারবো না? তাদের কথা হচ্ছে আজ থেকে 20-50 বছর আমাদের কিছু করার দরকার নেই, প্রশমন দরকার নেই, অভিযোজন দরকার নেই, আমরা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া নেব প্রশমন, তার মাধ্যমে নাকি আমরা নিয়ন্ত্রণ করব। কিন্তু ব্যাপারটি হচ্ছে এরকম, আমরা যে ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে আলোচনা করেছি 72 থেকে 92 মধ্যবর্তী সময়ে বারবার যে কথাটি বলবার চেষ্টা করা হয়েছিল কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ কমাও কমাও কমাও, এবং যার ফলশ্রুতিতে কোনো ফলাফলই আমরা পাইনি, তখন এসে আমাদের ভাবতে হয়েছে আমাদের অস্তিত্ব বাঁচানোর স্বার্থে আজকে আমাদেরকে কাঠামো নির্মাণ করে আমাদের টিকে থাকার জন্য অভিযোজন করতে হবে। আমার দলের পক্ষ থেকে 94 সালের উদাহরণটি দেওয়া হয়েছিল, যখন বাংলাদেশের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়েছিল আজকে যেই অন্যায় যে আচরণটি করছে উন্নত বিশ্ব, তাদের থেকে বাঁচার জন্য আজকে আমাদের সবার এক হতে হবে। আজকে যারা যে কার্বন প্রোটোকলের কথা বলছেন এটি অভিযোজনের অংশ, কারণ এখানে কার্বন নিঃসরণ কমানো নয়, বরং কার্বন নিঃসরণের ফলে একটি ক্ষতিপূরণ আদায়ের একটি উপাদান হিসেবে কাজ করছে। আজকে এই জায়গাটিতে তারা ধোঁয়াশা তৈরি করবার চেষ্টা করেছিলেন। আজকে আমাদের দিক থেকে যেটা আমরা বলবার চেষ্টা করেছিলাম যে উন্নত বিশ্বের মানুষের যে সীমাহীন ভোগবিলাসগুলি রয়েছে, আপনি যদি এগুলিও নিয়ন্ত্রণ করতে যান, আজকে একজন মার্কিন যুক্তরাষ্ট্রের একজন মানুষ যিনি কিনা ফোর্ড গাড়ি চালান, প্রতি কিলোমিটারের জন্য যেখানে 4 লিটার তেল দিতে হয়, তাকে তেল কনজামশন অর্থাৎ তাকে অভিযোজনের মাধ্যমে আগে জীবনযাত্রার পরিবর্তন করতে হবে। এছাড়া কোনো উপায়ে আপনি প্রশমন কার্যকর করতে পারবেন না। অর্থাৎ আজকে যদি তাদের কথা মতো আমি প্রশমন করে কার্বন ডাইঅক্সাইড কমাতেও যাই, সেক্ষেত্রে আমাদের আগে অভিযোজনের মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান পরিবর্তন করতে হবে, যেটা আমরা বলে গিয়েছিলাম মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, আজকে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলার জন্য একটি গুরুত্বপূর্ণ একটি উদাহরণ দিয়ে একটু শেষের দিকে আসি মাননীয় সভাপতি। 1988 সালে জার্মানির সাবেক প্রধানমন্ত্রী হার্লেম ব্রুটল্যান্ড একটি কমিশনের মাধ্যমে একটি কথা বলেন এবং এরপরেই হইচই পড়ে যায় সারা বিশ্বে, এবং এই হইচই থেকে আজকে যে আমরা রেজাল্টগুলি বা ফলাফলগুলি পাচ্ছি এটি তার সেখানে যেই কথাটি ছিল, কথা ছিল দুটি। এক ছিল উন্নত বিশ্বের সীমাহীন ভোগবিলাস, এবং 2 আমাদের যে তৃতীয় বিশ্ব তাদের দারিদ্র্যের জন্যই আজকে পরিবেশ সমস্যাগুলি দায়ী। খেয়াল করেন মাননীয় সভাপতি, আজকে যদি আপনি উন্নত বিশ্বের ভোগবিলাসবাদী জীবনকে পরিবর্তন করতে চান, তাহলে আপনাকে যেটি দরকার তাদের জীবনযাত্রার মানগুলিকে অভিযোজনের মাধ্যমে পরিবর্তন করতে হবে। আজকে যদি আমরা আমাদের এই ঝুঁকি মোকাবেলায়, প্রতি বছর সামনে বর্ষাকাল আসছে, এর ঝুঁকি মোকাবেলায় যে উপাদানগুলি রয়েছে, আমরা যদি এই উপাদানগুলিকে এক করতে যাই,
তাহলে অবশ্য আমাদের যেটি দরকার অভিযোজনের মাধ্যমে আমাদের উপাদানগুলিকে এক করতে হবে। মাননীয় সভাপতি আজকে আমাদের দিক থেকে তারা যদি বলে যাওয়ার চেষ্টা করেছিলেন বাংলাদেশে যে প্রক্রিয়াগুলি হাতে নেওয়া হয় সেগুলো নাকি একেবারে কার্যকর না, বন্যা মোকাবেলা নাকি বাংলাদেশের কোনো সক্ষমতাই নেই, এইভাবে মিথ্যা কথা বলে বাংলাদেশকে ছোট করে তারা আজকে কথা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। তারা বলে গেছেন বন্যা মোকাবেলা নাকি আমাদের কোনো অবস্থানে নেই। আজকে মার্কিন যুক্তরাষ্ট্রে যখন ক্যাটরিনা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রে যখন বড় বড় ঝড়গুলি হয়, তখন তারা বাংলাদেশের কাছে আসে তোমরা কিভাবে বন্যাকে এত সঠিকভাবে মোকাবেলা করতে পারো, কারণ বাংলাদেশ এই মোকাবেলার ক্ষেত্রে যথেষ্ট যোগ্যতা এবং দক্ষতা দেখিয়েছে। কারণ বাংলাদেশ অনেক আগেই সেই 1994 সাল থেকে বুঝতে পেরেছে যে প্রশমনের কথা বলে হয়তোবা আমরা এটি সমাধান করতে পারলে আজ থেকে অনেক বছর পরে পারবো, কিন্তু এখন পারবো না। তাই আজকে যেটি অস্তিত্বের সংকটের জন্য আমাদের যেটি দরকার সেটি হচ্ছে আগে আমাদেরকে অভিযোজনের মাধ্যমে নিজেদের টিকে থাকতে হবে। আজকে তারা যেটি বলছেন কার্বন প্রোটোকলের কথা বললেন, অনেক কিছু বললেন, খেয়াল করুন মাননীয় সভাপতি আজকে তারা একটি চরম ভুল তথ্য দিয়েছেন। 26.39% নাকি চায়না এখন কার্বন নিঃসরণ করে, এটি হচ্ছে কিয়োটো প্রোটোকল কালীন কথা। যখন দোহা অ্যামেন্ডমেন্ট করতে আসি আমরা 2012 সালে, তখন দেখা যায় এই চায়না এখন 50.39% কার্বন নিঃসরণ করে। অর্থাৎ এই স্বল্প সময়ের মধ্যে দেখুন মাননীয় সভাপতি তারা কি পরিমাণ কার্বন নিঃসরণ বাড়িয়েছে। তারপরে যদি তারা বলতে চান আজকে প্রশমনের মাধ্যমে তারা এই সমাধান করবেন, তাহলে আমার আর কিছু বলার নেই মাননীয় সভাপতি। তাই মাননীয় সভাপতি আশা করি আজকে আমাদের কথাটি এখানে প্রতিষ্ঠিত হয়। মাননীয় সভাপতি ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ঢাকা মেডিকেল কলেজের দলনেতা মোহাম্মদ ফজলে রাব্বিকে। আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দলনেতা মোহাম্মদ কামরুল ইসলামকে আহ্বান জানাচ্ছি তার বক্তব্য উপস্থাপনের জন্য। মাননীয় সভাপতি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে পক্ষ দলের দলনেতার আসলে কিছু বলার নেই, কারণটি হচ্ছে যখন তিনি বললেন যে তার পেছনের যে ছবিটি রয়েছে সেই ছবিটির ক্ষেত্রে যদি তারা এই বাড়িটিকে একটি পাকা বাড়ি করতে পারতেন তাহলে হয়তো একটি সমাধান হতো, কিন্তু প্রশ্নটি হচ্ছে মাননীয় সভাপতি সেই বাড়িটিও যখন আজকে পানির তলে ডুবিয়ে যাবে তখন মাননীয় সভাপতি অভিযোজনটি অবশ্যই করার জন্য আমি আকাশে বসবাস করার কল্পনাটি মাননীয় সভাপতি কখনো করবো না। মাননীয় সভাপতি ঠিক এই জন্যই মাননীয় সভাপতি আমরা বলছি আমরা প্রশমনের দিকে যাচ্ছি, অর্থাৎ মাননীয় সভাপতি আমাদেরকে লক্ষ্য করতে হবে মূল কারণটি কোথায় এবং কোন জায়গায় মাননীয় সভাপতি প্রকৃতপক্ষে সমস্যার সৃষ্টি হচ্ছে। যদি সেই সমস্যাটি যদি সমাধান করা